নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর মধুবন্তীর সঙ্গে আরো বারো নিয়ে রয়েছে আমি ভাস্বতী। সকাল থেকে আমরা সন্দেশখালীর আপডেট দিচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট। এবং আজকের আপডেটে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গতকাল সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে যান এবং তার সেই অভিযান এবং তারপর যা যা ঘটনাক্রম আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নতুন করে অভিযানের ডাক দিয়েছেন এবং আমরা জানি যে জেলায় জেলায় বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে। একদমই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে আজ না হয়, সকাল থেকে কিন্তু একেবারে কড়া নিশ্ছিদ্র নিরাপত্তায় সন্দেশখালীর একাধিক জায়গা মুড়ে ফেলা হয়েছে। কারণ বেশ কিছু এলাকায় 144 ধারা জারি থাকবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত 19টি এলাকায়। তবে শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছেন 144 ধারা যেখানে নেই সেখানে যাব, বিজেপি ঠিক কি সেটা বোঝাবো। একদমই, এবং আমরা জানি এই যে থানা ঘেরাও অভিযান আমরা বারবারই যেটা দেখেছি যে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মসূচি সন্দেশখালী অভিযানকে ঘিরে এবং তারপরেই পুলিশের বাধা সব মিলিয়ে আমরা দেখি রণক্ষেত্র চেহারায় বিভিন্ন এলাকায়। এবং আজকে যে খবর পাওয়া যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে অভিযান সন্দেশখালীকে ঘিরে এবং তাকে ঘিরেই কিন্তু আমরা জানতে পাচ্ছি যে তপশিলি কমিশন তারাও কিন্তু আজকে সন্দেশখালীতে গেছেন। সব মিলিয়ে কিন্তু একাধিক কর্মসূচি এই সন্দেশখালীকে ঘিরেই রয়েছে, তাই তো ভাস্বতী? একদমই তাই। তপশিলি কমিশনের যিনি চেয়ারম্যান অরুণ হালদার তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই কথা চলছে, এখনো পর্যন্ত এই কথা চলছে। তপশিলি কমিশন সন্দেশখালীতে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জেনে নেব। এবং যেমনটা বলছিলাম আজকেও কিন্তু খবরের শিরোনামে সন্দেশখালী রয়েছে। শুরু থেকেই যে আপডেট আপনাদের দিচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আজকে এই সন্দেশখালী অভিযান রয়েছে এবং এই মুহূর্তে যেমনটা বলছিলাম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কথা বলবো রিয়ার সঙ্গে। রিয়া, তপশিলি কমিশনের যে অভিযান সন্দেশখালীতে তাদের যে কর্মসূচি সেই সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো। যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে আরো তথ্য জানবো অবশ্যই। কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে তপশিলি কমিশন, এর আগে আমরা দেখেছি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা গিয়েছিলেন সন্দেশখালীতে এবং আজকে তপশিলি কমিশনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু পৌঁছে গেছেন এবং তারা ঘরে ঘরে ঢুকে কথা বলছেন সন্দেশখালীতে মানুষের সঙ্গে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু সন্দেশখালী যাবেন এবং জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও যে অভিযান রয়েছে বিজেপির পক্ষ থেকে তার জন্য কিন্তু আমরা জানি যে বাসন্তী হাইওয়ে, মিনাখা, মালঞ্চ এই সমস্ত জায়গায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে এবং আমরা জানি যে ধামাখালি পর্যন্ত এমন আটোসাটো ব্যারিকেড করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো রকম অশান্তিকর পরিস্থিতি বা আইন শৃঙ্খলা যাতে আয়ত্তের বাইরে না চলে যায় তার জন্যই একেবারে কড়া ব্যবস্থা করা হয়েছে। এবং বিগত কয়েকদিন ধরেই যবে থেকে এই সন্দেশখালী খবরের শিরোনামে এসেছে তবে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট কড়া ব্যবস্থা নিয়েছে এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলি তারা কিন্তু বারবারই সেখানে কর্মসূচি রেখেছেন, অভিযান রেখেছেন। এবং এই মুহূর্তে আবারও যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, তার সঙ্গে। রিয়া, আমরা দেখতে পাচ্ছি যে তপশিলি কমিশনের সদস্য যারা তারা পৌঁছে গেছেন সন্দেশখালী। তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে তপশিলি কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই তারা এসেছে। বিভিন্ন অরুণ হালদার যিনি চেয়ারপারসন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছে। বাড়িতে গিয়ে কিন্তু মূলত তারা গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং সমস্ত যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। কারণ হচ্ছে যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগে ভিত্তিতেই কিন্তু মূলত আজকে এসসি কমিশন তারা এসেছেন এবং এসে কথা বলার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগেই যে একটি বাড়িতে তারা ঢুকেছিলেন সেখানে কিন্তু সাগরিকা বলে একজনের সঙ্গে কথা বলেছিল এবং সেখানে তাকে করেছিল যে তার সঙ্গে কি হয়েছে, কারণ তার বাড়ির লোক তারা কিন্তু রীতিমতো কান্নাকাটি করছেন এবং তাকে পাওয়া যাচ্ছিল না, সেই মহিলাকে পাওয়া যাচ্ছিল না। এবং তার উপরে আজকে 7 থেকে 8 মাস আগে তার উপরে যে অত্যাচার হয়েছিলেন এবং এরকম কিন্তু
কিন্তু একাধিক বিষয় নিয়ে আজকে এই অরুণ হালদার, যিনি কিনা এই তপশিলি কমিশনের যিনি চেয়ারপারসন, তিনি এসেছেন এবং তারা কথা বলেছেন, বিভিন্ন জনের সাথে তিনি কথা বলছেন এবং তারা বারবার যেটা জানানো হচ্ছে যে শোনা যাচ্ছে ভাষ্যতেই। একদমই রিয়া, তুমি যেমনটা বলছিলে যে জাতীয় মহিলা কমিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন ঘরে ঘরে গিয়ে প্রশ্ন করা হয়েছিল তারা বলেছিল একজোট হয়ে উত্তর দেবে এবং অবশ্যই তারা যা বলেছিল নির্দিষ্ট অভিযোগ রয়েছে মহিলা কমিশনের সদস্যরা বলেছিলেন এবং খতিয়ে দেখা হবে, রিপোর্ট দেওয়া হবে। সব মিলিয়ে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার এবং অনেক সদস্যরা গেছেন এবং তুমি যেমনটা বলছিলে রিয়া, তারা কথা বলেছেন তাদের সাথে। একদমই, দেখো গ্রামের বিভিন্ন বাড়িতে তারা ঘুরছেন, বিভিন্ন পাড়ায় তিনি ঘুরছেন, একদম বলা চলে যে সন্দেশখালীর অলিতে গলিতে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, মহিলাদের সঙ্গে মূলত তাদের উপরে কি অত্যাচার হয়েছিল, তাদের অভিযোগটা কি, সেই সব বিষয় নিয়ে তারা কথা বলছে এবং কথা বলে জানার চেষ্টা করছে মূলত তাদের অভিযোগটা কি। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে যে একটি বাড়িতে গিয়েছিল, সেই বাড়িতে যে মহিলা, সেই একজন তাদের মহিলা, তিনি কিন্তু দুদিন ধরে নিখোঁজ ছিলেন। কোথায় গিয়েছিল, কি অভিযোগ, কারণ তার বাড়ির লোক রীতিমতো কান্নাকাটি করছিল, এই বিষয়টা নিয়ে তাদের থেকে জানতে চাই এবং তারপরে আরো যে অন্যান্য বাড়ি, মূলত যেই বাড়ির মহিলারা অভিযোগ নিয়ে সামনে এসেছেন তাদের বাড়িতে যাচ্ছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। কারণ আমরা এর আগে দেখেছি যে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তারা এসেছিলেন, বিভিন্ন বাড়িতে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, মহিলাদের সাথে কথা বলেছেন, যদিও অনেক মহিলারা তারা কথা বলতে চাইছেন না, মুখ বেঁধে রয়েছেন, কারণ তারা ভয় পাচ্ছেন। এবং এরা যেটা করছে আজকে এসসি চেয়ারপারসন অরুণ হালদার তিনি এসেছেন, তিনি নিজেও মূলত যেমনটা বলছেন যে তাদেরকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করছে, তারা যাতে ভয় না পায় সেই আশ্বাস। একদমই রিয়া, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। कि आपको देश माफ नहीं करेगा क्योंकि ये बहन हमारी एकदम डरी हुई है और कह रही है कि अब मेरा क्या होगा। थोड़ा बोलने दीजिए पुलिस, क्योंकि आपकी यहाँ की जो पुलिस है ना, जो हमें सुरक्षा नहीं दे सकती, हमें टॉर्चर कर सकती है, तो ये बहन सुरक्षित नहीं है। आप कुछ बोलना चाहती हैं? पुलिस राई बोला যে আমরা জানি না, তোমরা শিবু হাজরার কাছে যাও। কতদিন আগে এটা কথা হয়েছিল? এটা কতদিন আগে কথা হয়েছিল? এখান থেকে 6-7 মাস আগে এখান থেকে। শুধু তোমাকে ডাকা হয়েছিল? সবাইকে ডাকা হয়েছে, কিন্তু আমি একদিন মিটিং এ যাইনি। সেইভাবে আমি একদিন বাজারে যাই, সেভাবে আমার হাত ধরে টানাটানি করে, তারপর আমি অন্য ফাঁকার দিকে লোক ছিল, আমি হাত টানা হয়েছিল করে চলে যাই। শিবু হাজরা আর উত্তম সর্দার। না, কোনো কিছু নেয়নি। না, কোনো কিছু, পুলিশ কোনো কিছুই বলতো না। পুলিশ তো সঙ্গে থেকে ওদের ওইসব করে দেয়। আমি আমার ভাইকে ছাড়াতে যাই, গিয়ে রাস্তায় আমাকে আটকে দেয়। কে আটকায়? কারা, আমি তো সবাইকে চিনি না। তারা আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, আমি বলি আমি অন্য জায়গায় গেছিলাম। এবার জানে আমি ওখানে গেছি, সবাই দেখছে, মুখ দেখছে। না, খুলবো না। সেইভাবে আমাকে তোমার উপরে শারীরিক অত্যাচার করা হয়েছে? শারীরিক অত্যাচার, হাত ধরে এখান থেকে 6 মাস আগে। ওই শিবু হাজরা নিজে করেছিল? হ্যাঁ, উত্তম সর্দার ছিল। হ্যাঁ, নিজে ছিল। কবে হয়েছিল এটা? কবে হয়েছিল? এখান থেকে 6-7 মাস আগে। আমরা তো ইংরেজি জানি না, তবে আমাদের মাস তো দেখতে পারি না। আপনাদের সামনে তুলে ধরলাম নির্যাতিতা ওই মহিলার বক্তব্য এবং যেখানে তিনি বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে শিবু হাজরা এবং উত্তম সর্দার গত 6 থেকে 7 মাস আগে তার উপর অত্যাচার চালিয়েছে এবং এই অভিযোগই কিন্তু সামনে এনেছেন। পাশাপাশি এসসি জাতীয় যে তপশিলি কমিশন তারা যেরকম এসছেন, কথা বলছেন তারা, এবং এমনটাও তারা জানিয়েছেন যে পরবর্তীতে জেলার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে একটি রিপোর্টও তারা তৈরি করবেন।
একদমই ভাস্বতী, এবং পাশাপাশি জানিয়ে রাখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে বিজেপির আরও যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে নিয়ে সন্দেশখালী অভিযানে যাবেন। এর আগেই যেটা জানা যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে লস্কর পাড়া, সেখানে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি বাসন্তী হাইওয়ে, মিনাখা, মালঞ্চ এই সমস্ত জায়গাতে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, যাতে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, আইন শৃঙ্খলা আয়ত্তের বাইরে না চলে যায়, তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। অবশ্যই সেই কর্মসূচির দিকেও আমাদের নজর থাকছে, কারণ কালকে আমরা দেখেছিলাম বিজেপির রাজ্য সভাপতি ভাস্বতী সুকান্ত মজুমদার তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন এই সন্দেশখালী অভিযানে যাওয়ার সময় পুলিশি বাধায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে। একদমই তাই। আর সেই জায়গায় আমরা দেখেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেরকম তার সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা হয়, টাকিতে থাকাকালীন তার সঙ্গে পুলিশের বচসা হয়, তিনি রীতিমতো পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন আর সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে শুয়ে পড়েন তিনি। পরবর্তীতে আমরা জানি যে ইতিমধ্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও রয়েছেন সুকান্ত মজুমদার এবং তাকে দেখতে শুভেন্দু অধিকারীও গিয়েছেন। তবে তিনি যে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন যে বিজেপি কি জিনিস বুঝিয়ে দেবেন আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে, যেখানে যেখানে 144 দ্বারা থাকছে না সেখানে সেখানেই যাবেন শুভেন্দু অধিকারী, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে কোনো রকম অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয় সেই সমস্ত বিষয় কিন্তু ধরা হচ্ছে এবং আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, সকাল থেকে আমাদের আপডেট তুলে ধরছে আমাদের প্রতিনিধি সঞ্জিত। সকাল থেকে তুমি যে নিরাপত্তার ছবি তুলে ধরছো, এখন বেলা 12টার বেশ কিছুক্ষণ পর বিজেপির যে কর্মসূচি রয়েছে বা শুভেন্দু অধিকারীর যে সফর রয়েছে সন্দেশখালীর, এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি, কতটা পুলিশ প্রস্তুত আজকে যাতে কোনো রকম অশান্তি আবারও না হয়? হ্যাঁ, হ্যালো সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেলা 12টার কিছুক্ষণ পর আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী পৌঁছবেন সেখানে। পুলিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা জোরদার রেখেছে, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানকার? দেখো, একেবারে কড়া নিরাপত্তা ঢেলে সাজিয়ে দিয়েছে পুলিশ সন্দেশখালী। তুমি জানো 144 ধারার মধ্যেও সন্দেশখালী, বিশেষ করে সন্দেশখালী থেকে মানে ধামাখালী থেকে সরবেরিয়া যে লস্কর পাড়া রয়েছে সেখানে 4-4টি যেমন ব্যারিকেড করা হয়েছে। স্বয়ং যেমন ডিজি ছিলেন সুমিত কুমার, পাশাপাশি সিদ্ধিনাথ গুপ্তা অর্থাৎ ডিজি, তিনি এসে সরেজমিনে খতিয়ে দেখেছেন পুরো বিষয়টা, তদারকি করছেন। ডিজি ঘটনাস্থলে ছিলেন এবং সেখান থেকে তিনি ধামাখালী যান। এখনো পর্যন্ত যেটা খবর যে পুলিশি কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলে দেওয়া হয়েছে এই লস্কর সন্দেশখালী জুড়ে। একদিকে নেজাত, অন্যদিকে দ্বীপ অঞ্চল, জিরিয়াখালী, পাশাপাশি ধামাখালী, সরবেরিয়া থেকে লস্করপাড়া একেবারে বাঁশের ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেডগুলো এত ডিস্টেন্স করা হয়েছে, একটা ব্যারিকেডের সঙ্গে আরেকটা ব্যারিকেডের এই সংযোগস্থলে যে 50 মিটারের মধ্যে যে ব্যারিকেড করা হয়েছে, একটা ব্যারিকেড টপকে যেতে গেলে আরেকটা ব্যারিকেড গিয়ে তার আঘাতপ্রাপ্ত হতে পারে। পুলিশ কিন্তু র্যাব, কমব্যাট ফোর্স এবং মহিলা কনস্টেবল, চারিদিকে সশস্ত্র পুলিশ বাহিনী, এমনকি টিয়ার গ্যাসের সেল রেডি করা আছে। কোনোভাবে রাজ্য পুলিশের যারা আধিকারিকরা আছে যাদের কোনোভাবে বিশৃঙ্খলা বা পুনরাবৃত্তির ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে। তিনি বলছিলেন, বিশেষ করে ডিআইজি সুমিত কুমার বলছিলেন যে আমরা ইতিমধ্যে 144 ধারা 44 তোমাকে বিরত করছি, আমরা শুনে নেব যে ডিআইজি সুমিত কুমার ঠিক কি বলেছেন। আমরা জানি শুভেন্দু অধিকারী যাওয়ার আগে ডিআইজির হুঁশিয়ারি, নতুন করে ঝামেলা করবেন না, যে অশান্তি করবে কড়া অ্যাকশন নেওয়া হবে। আর কি বলেছেন ডিআইজি সুমিত কুমার, শুনুন। কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে দুজন অ্যারেস্ট আছে। এখন কালকে ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। আজকে অনেক সখ্ত, অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে, ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে যেরকম ডিআইজি সুমিত কুমার তিনি নিজে গোটা বিষয় এলাকা পরিদর্শন করছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছেন যেখানে 144 ধারা নেই সেখানে যাওয়া হবে এবং বিজেপি কি জিনিস বোঝাবো। কি বলেছেন আপনাদের শোনাই।
আমি ওদেরকে কাউন্টার মেল করে বলেছি কোথায় কোথায় যাওয়া যাবে তুমি লিখে পাঠাও, ওখানেই যাব। যেখানে যাওয়া যাবে না সন্দেশখালী পিএস এলাকাতে সেটা আমাকে জানিয়েছে, কিন্তু যেখানে যাওয়া যাবে আমি জানতে চেয়েছি। যেখানে যাওয়া যাবে শাহজাহানের বাড়িতে তো যাওয়া যাবে সরবেরিয়া, ওটা তো 144 নেই, ওখানে ঘুরে দেখি। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে আর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে পেলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে বড় রায় সুপ্রিম কোর্টের, নির্বাচনী বন্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়ে দিল। এবং পাশাপাশি যেমনটা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এই রায় নির্বাচনী বন্ড বাতিল করা উচিত এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের। 2018 সালে কেন্দ্রের তরফে এই নীতি আনা হয়েছিল, অর্থাৎ নির্বাচনী বন্ড বা ইলেকট্রাল বন্ড। এবং তারপর আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের কাছে, মোদী সরকারের কাছে বড় ধাক্কা দেশের শীর্ষ আদালতে। এবং এই যে নির্বাচনী বন্ড, এটা অসাংবিধানিক এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। নির্বাচনী বন্ড বাতিল করা উচিত, এই নির্দেশই এসেছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। পাশাপাশি এই নির্বাচনী বন্ড অসাংবিধানিক এমনটাও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট। নির্বাচনী বন্ড মামলায় রায়দান সুপ্রিম কোর্টের, আর তাতেই কেন্দ্রের ধাক্কা শীর্ষ আদালত জানিয়েছে 2018 সালে কেন্দ্র সরকারের জারি করা নির্বাচনী বন্ড প্রকল্প পুরোপুরি অসাংবিধানিক। তার ফলে অনুদান দেওয়া সংস্থার নাম সামনে আসবে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, আর কি জানা যাচ্ছে? ঐতিহাসিক রায় দিল এবং সবথেকে বড় কথা যে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে একটা বড় সড়ো ধাক্কা খেতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই নরেন্দ্র মোদী সরকার, এই কারণেই বলছি, এটা প্রধানমন্ত্রী নিজের উদ্যোগেই 2018 সালে, অর্থাৎ তার প্রথম দফার যে ক্ষমতায় যখন ছিলেন তার শেষ ভাগে এই আইন তৈরি করে তিনি পাশ করান। এর ফলে নির্বাচনী বন্ডের মারফত রাজনৈতিক দলগুলো যে টাকা পাবে, সেটা কে টাকা দিল, অর্থাৎ অর্থদাতা কে, সেটা জানা যাবে না, সেটা গোপন রাখা হবে। এটাই ছিল এই আইনের বিশেষত্ব। এটা নিয়েই অস্বচ্ছতার প্রশ্নে মামলা হয়েছিল। যে 3 জন মামলা করেছিল তার মধ্যে রাজনৈতিক দল একমাত্র সিপিএম ছিল, এছাড়াও এডিআর বলে একটি সংস্থা, তারা এবং আরো একজন ব্যক্তি, তারা 3টে মামলা করেছিল। সেই মামলার শুনানির প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টের 5 সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ, প্রধান বিচারপতি নেতৃত্বে, সেই জানিয়ে দিয়েছে যে এই বন্ড পুরোপুরি অসাংবিধানিক। এবং সরকার পক্ষে যে যুক্তি ছিল যে কালো টাকা যাতে নির্বাচনে ব্যবহার না হয় বা কালো টাকাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে এই বন্ড নাকি ইস্যু করা হবে। তো দেখা যাচ্ছে এখন সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের সংবিধানে যে দেওয়া আছে, আমাদের তথ্য জানার যে অধিকার, সংবিধানের 19 ধারা অনুযায়ী এই তথ্য জানার অধিকারকে খর্ব করছে এই সংস্থান, অর্থাৎ নাম না জানানোর এই গোপনীয়তাটা। তার ফলে এটা শুধু অসাংবিধানিক নয়, অবিলম্বে এটা বাতিল করা উচিত বলেও সুপ্রিম কোর্ট আজ মতামত দিয়েছে। সেক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে কতটা অসুবিধায় পড়তে হবে দলগুলিকে? নিশ্চয়ই এটা একটা বড় রকমের ধাক্কা। সব থেকে বেশি এই নির্বাচনী বন্ড যবে থেকে 2018 সালে চালু হয়েছে, সারা ভারতের মধ্যে প্রায় 90% নির্বাচনী বন্ড দেখা গেছে প্রত্যেকবার 7 দিন ধরে নির্বাচনী বন্ড বিক্রির যে পদ্ধতিটা ছিল, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সারা ভারতের বিভিন্ন শাখা চিহ্নিত করা ছিল যেখান থেকে এই নির্বাচনী বন্ড বিক্রি হবে। সব থেকে বেশি এইতে লাভবান হয়েছিল হচ্ছে বিজেপি সব থেকে বেশি টাকা পেয়েছে। তো এখন সেক্ষেত্রে এই নির্বাচনের মুখে হঠাৎ করে এই ধরনের একটা রায় ঘোষণা, এই বড় রকমের ধাক্কা বলেই মনে করা হচ্ছে। অস্বস্তিতে পড়লো মোদী সরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্তদা। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ছিলেন ফোন লাইনে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখবো, ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলেই নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2018 সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। কিছুদিন বাদেই লোকসভা ভোট এবং দিন ঘোষণা হয়ে যাবে, তারপরেই কিন্তু তৃণমূল হোক কিংবা বিজেপি, সিপিএম হোক বা কংগ্রেস,
প্রত্যেকটি দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে বড় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং তোড়জোড় শুরুর মাঝখানেই জাতীয় নির্বাচন কমিশনও যে প্রস্তুতি নিয়েছে, এর মাঝখানেই নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির তহবিল সংগ্রহ অসাংবিধানিক জানিয়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি যে রাজভবনে আজকে তৃণমূলের প্রতিনিধি দল চোপড়া কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে এবং 4 জন শিশুর যে মৃত্যু হয়েছিল সেই ঘটনার প্রতিবাদ আমরা দেখেছি এবং তৃণমূলের প্রতিনিধি দল তারা আজকে রাজভবনে গেছেন এই ইস্যুতে। একেবারে মধুবন্তী, এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম চোপড়ায় ড্রেন সম্প্রসারণের যখন কাজ চলছিল চেতনাগঞ্জ এলাকায়, সেখানে 4 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই জায়গায় বিএসএফকে কাঠগড়ায় তোলা হয়েছিল রাজ্যের শাসক দলের তরফে। আর সেই জায়গা থেকেই আজ যে বিষয়টা উঠে আসছে যে রাজভবনে দ্বারস্থ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল এবং মূলত যে বিষয় তারা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করবেন তা হলো যে সন্দেশখালী নিয়ে রাজ্যপাল বিভিন্ন মন্তব্য করেছেন। সন্দেশখালী তিনি গিয়েছেন কেরল কর্মসূচি কাটছাট করে, তবে চোপড়া নিয়ে কেন নিশ্চুপ রাজ্যপাল? একদমই, আমরা দেখেছিলাম যে রাজ্যপাল তার কেরল সফর কাটছাট করে সন্দেশখালীর উদ্দেশ্যে সোমবারই যাত্রা করেন এবং সেখানে কথা বলেন তিনি গ্রামবাসীদের সঙ্গে। সেই জায়গা থেকে এই চোপড়া কাণ্ড, যেখানে 4 জন শিশুর মৃত্যু হয়েছে, সেই ঘটনায় তৃণমূলের প্রতিনিধি দল তারা গিয়ে রাজ্যপালের কোনো পদক্ষেপ চাইছেন এবং অবশ্যই সেই জন্যই আজকে সেই রাজভবনের উদ্দেশ্যে তৃণমূলের প্রতিনিধি দলের যাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ইতিমধ্যেই তারা পৌঁছে গেছেন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে তারা কথা বলবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করবেন সেখানে গিয়ে রাজ্যপালের কাছে। চোপড়া কাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজভবনে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, মূলত কোন কোন বিষয় আজ তুলে ধরা হবে রাজ্যপালের কাছে? দেখো, গত কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজভবনের রাজ্যপালের সঙ্গে আজকে দেখা করবে এমন একটি চিঠি দেয়, যার মধ্যে মূল অভিযোগ ছিল যে যেভাবে রাজ্যপাল স্বপ্রণোদিতভাবে কেরালার যে তার যে সফর, সেই সফর কাটছাট করে এসে সন্দেশখালীতে গিয়েছিলেন এবং সেই সন্দেশখালীতে তিনি গিয়ে রিপোর্ট নেন, ঠিক সেইভাবেই চোপড়ার যে ঘটনা, অর্থাৎ চোপড়ায় বিএসএফ এর গাফিলতির জন্য যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের 4 জন শিশুকে যেভাবে মরতে হয়েছিল তা রাজ্যপালকে গিয়ে সেখানে যেতে হবে এবং তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, ভোট দিতে হবে। বারংবার কিন্তু তৃণমূল কংগ্রেস বলে আসছে যে শাসক কেন্দ্রের শাসক দল বিজেপির অঙ্গুলি হেলনে রাজ্যপাল কাজ করছে। আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপাল যখন ছিলেন না সেই সময় গিয়ে তখন তিনি যান রাজভবন এবং সেখানে বলেছেন রাজ্যপালকে যেতে হবে সন্দেশখালীতে এবং রিপোর্ট দিতে হবে, নইলে তারা রাজভবনে সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাবে। এবং তারপরেই আমরা দেখেছিলাম রাজ্যপাল কিন্তু তিনি সেদিনকার রাত্রে বেলায় কেরল থেকে বসেই তিনি সাংবাদিক সম্মেলন করে তার বিবৃতি দিয়েছিলেন এবং তারপরের দিনই তিনি সন্দেশখালীতে গিয়েছেন এবং সন্দেশখালী যে রিপোর্ট তিনি পেশ করেছেন তার শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যে অতিরঞ্জিত রিপোর্ট হয়েছে, যার ঘটনা ঘটেনি এমনও ঘটনা কিন্তু তোলা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গায় করছে। এবং লিখিতভাবে কিন্তু সেই চিঠি তারা দিয়েছিলেন সন্দেশখালীর বিষয়ে, যে রাজ্যপালের তিনি গিয়েছেন কেরালা যেমন কাটছাট করে কাটছাট করে তিনি গিয়েছেন, ঠিক সেরকম ভাবেই চোপড়ার ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, রাজ্যপালকে সেখানে যেতে হবে। এই দাবি নিয়েই কিন্তু আজ অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ প্রায় 9 জনের প্রতিনিধি দল আজকে রাজভবনে তারা গিয়েছেন। এই মুহূর্তে তারা রাজভবনে তারা রাজ্যপালকে বলবে, একদিকে যেমন চোপড়ার ঘটনা, চোপড়াতে গিয়ে রাজ্যপালকে পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে, সরজমিনে দেখতে হবে এবং সেখানে অভিযোগ হচ্ছে বিএসএফ এর গাফিলতির জন্যই এই ধরনের দুর্ঘটনা করে 4 জন শিশুকে মরতে হয়েছে। একদমই দেবাশিস, অর্থাৎ 9 জনের প্রতিনিধি দল তৃণমূলের পক্ষ থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে চোপড়া নিয়ে দেখা করতে গিয়েছেন। আরো ভারতের সময় এখন একটা বিরতির।
ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, বুধের টাকিতে সুকান্তর চিত্রনাট্য, আর সুকান্তকে গাড়ির বনেটে শুইয়ে দেন সিরিহা পারভিন। পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারেন এই বিজেপি নেত্রী, অর্থাৎ একজন মহিলার সামনে আসছেন বিজেপি নেত্রী সিরিহা পারভিন। টাকির ঘটনা আমরা দেখেছি, এবার এই টাকির ঘটনায় সিরিহা পারভিন গ্রেফতারও হলেন একেবারে। এবং টাকির ঘটনায় সিরিহা পারভিন গ্রেফতার। প্রথম কলকাতা টিভি সিরিহা পারভিনের ছবি দেখায় বিজেপি কর্মী তথাগত ঘোষকেও গ্রেফতার। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে হেনস্থার অভিযোগ, গতকালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সিরিহা পারভিন বিজেপি নেত্রী পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারেন। গতকাল একেবারে ইছামতি নদীর ধারে চিত্রনাট্য পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশের সঙ্গে বচসা বিজেপি রাজ্য সভাপতির, রীতিমতো গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার। খুব ভালো করে ঘটনায় খুব ভালো করে দেখুন, বিজেপি নেত্রী সিরিহা পারভিনকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুলিশ কনস্টেবলকে ধাক্কা কিভাবে তিনি মারেন দেখতে পাচ্ছেন সেই ছবি। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সুকান্ত মজুমদার তাকে মাটিতে শোয়ানোর ঠিক আগের মুহূর্তের ছবিটা দেখুন। দেখুন বিজেপি নেত্রী সিরিহা পারভিন, আমরা দেখতেই পাচ্ছেন পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারার মুহূর্তের ছবি দেখছেন। এই সিরিহা পারভিন বিজেপি নেত্রী, পুলিশ কনস্টেবল তাকে ধাক্কা মারলেন, ঘটনার মুহূর্তের ছবি দেখছেন। ভাষ্যতে আমরা দেখাতে পাচ্ছি একদমই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়। আর এই কলকাতা টিভি গতকালের যে ঘটনা, সেই ঘটনা সিরিহা পারভিনের ছবি সব থেকে আগে সামনে আনে। আর এই সিরিহা পারভিন তিনি গ্রেফতার হয়েছেন। দেখছেন গতকালের ছবি, সুকান্ত মজুমদারকে মাটিতে শোয়ানো হলো। ঠিক কিভাবে ধাক্কা মারছেন সিরিহা পারভিন বিজেপি নেত্রী একজন কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে, আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। ইতিমধ্যেই এই সিরিহা পারভিনকে গ্রেফতার করা হয়েছে। প্রথম কলকাতা টিভি সিরিহা পারভিনের ছবি দেখায়, আর দেখছেন সেই মুহূর্তের ছবি। গতকাল ঠিক কি হয়েছিল, কিভাবে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারলেন সিরিহা পারভিন, সেই ছবি আপনাদের সামনে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। কলকাতা টিভির পর্দা ফাঁস, সিরিহা সহ দুজন গ্রেফতার। গতকাল দিনভর টাকিতে যে চিত্রনাট্য দেখানো হচ্ছে, যে চিত্রনাট্য আমরা দেখেছি, এবং আপনাদের সামনে সেই ছবি, গতকালের যে মুহূর্তের ছবি একেবারে তুলে ধরছি, যেখানে বিজেপি নেত্রী তিনি ধাক্কা মারছেন একজন কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে। গতকালের ঘটনা যদি দেখি, সেখানে পুলিশের গাড়ির বনেটে যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উঠে যান এবং তারপর যখন তিনি টাল সামলাতে না পেরে পড়ে যান, তখন এই সিরিহা পারভিন একেবারে সামনে এসে পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারলেন। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম কলকাতা টিভিতে একেবারে পর্দাফাঁস, এবং সিরিহা পারভিনের ছবি প্রথম দেখায় কলকাতা টিভি। কর্তব্যরত একজন পুলিশ কনস্টেবলকে এভাবে ধাক্কা মারছেন তিনি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় গতকাল তুলে ধরেছিলাম, যেখানে সুকান্ত মজুমদার রয়েছেন পুলিশের গাড়ি, এবং পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েছেন কনস্টেবল, কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারছেন বিজেপি নেত্রী। ঠিক কি খবর এখনো পর্যন্ত রয়েছে তোমার কাছে? তাকে গ্রেফতার করা হয়েছে। দেখো, বিজেপি নেত্রী বললে খুব সামান্য বলা হবে, খুব দায়িত্বপূর্ণ পদে আছে, অর্থাৎ বিজেপির দায়িত্বপূর্ণ পদে আছে। বসিরহাট যে বিজেপির সাংগঠনিক জেলার তিনি সম্পাদক এই সিরিহা পারভিন, তার বাড়ি হচ্ছে বাদুড়িয়াতে। বিজেপির যখন মিটিং হয় একাধিকভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিরিহা পারভিন যখন সুকান্ত মজুমদার টাকির গেস্ট হাউসের পাশে পুলিশের চোখ এড়িয়ে যখন ইছামতি পারে বাগদেবীর আরাধনা করেন, তারপর মিছিল করে যখন টাকি গেস্ট হাউসের সামনে আসেন, সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতো তার বচসা হয়, ধস্তাধস্তি হয়, এবং সরাসরি যখন সুকান্ত মজুমদার গাড়ির বনেটে উঠে গিয়ে সেখানে স্লোগান দেওয়া শুরু করে, তখন সেই সময় রাজ্য পুলিশের দুই কনস্টেবল, একজন শুধু মহিলা কনস্টেবল আর পাশে একজন পুরুষ কনস্টেবল তার পাশে দাঁড়িয়ে থেকে তার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছিল। সেই সময় সিরিহা পারভিন সেই পুলিশের নজরদারি এড়িয়ে পুরো ধাক্কা দিতে দিতে গাড়ির বনেটে উঠে যায়। প্রথমে মহিলা কনস্টেবলকে ধাক্কা মেরে ফেলে দেয়, তারপরে পুরুষ কনস্টেবলকে ধাক্কা মারে, তারপরে সুকান্ত মজুমদারের সেই রাজ্য সভাপতি তার ডান হাত ধরে গাড়ির বনেটে শুয়ে দেয়। একেবারে চিত্রনাট্য, এই চিত্রনাট্য অর্থাৎ সুকান্ত মজুমদারের গাড়িতে ওঠার যে বনেটের যে চিত্রনাট্য,
ফের প্রকাশ্যে চলে আসলো। অর্থাৎ ইতিমধ্যে এই সিরিয়া পারভিনকে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে, অর্থাৎ হাসনাবাদ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেখানে উস্কানি, হিংসা প্রয়োজনীয়তা, পুলিশের গাড়ি ভাঙচুর এবং জায়গা থেকে জানতে চাইবো এই যে সিরিয়া পারভিন এবং আরো একজন যেটা জানা যাচ্ছে বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, তাহলে পুলিশ ঠিক কি বলছে তার বয়ান, এবং পাশাপাশি জানতে চাইবো এই দুজন যারা অ্যারেস্টেড তারাই বা কি বলছেন এই অভিযোগ নিয়ে। দেখো, পুলিশের ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানতে পারছি, পাশাপাশি তন্ময় ঘোষ হচ্ছে জেলা বিজেপির, অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির তাপস ঘোষের ছেলে। এই তাপস ঘোষের ছেলে কিন্তু এই পুরো পরিকল্পনা তৈরি করে এই সিরিয়া পারভিনকে ব্যবহার করেছিল। অর্থাৎ সিরিয়া পারভিন কিন্তু নিজে দায়িত্ব নিয়ে যখন পুলিশকে ধাক্কা দিয়ে দিতে গাড়ির বনেটে উঠে যায়, অর্থাৎ পুলিশ জেলার আধিকারিকের গাড়ি, যেখানে নীলবাতি লাগানো ছিল গাড়ি, সেই নীলবাতিকে হয়, তারপর গাড়ির বনেটে মহিলা কনস্টেবল এবং ধাক্কা মারে, তারপরে প্রকাশ্যে চলে আসে এবং রীতিমতো ফটো সেশন হয় সেখানে। এই নিয়ে পুলিশ কিন্তু যখন ভিডিও রেকর্ডিং করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, তারা সিদ্ধান্ত নেয় এই সিরিয়া পারভিন পুরো পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিছে। তখনই তাকে আটকে রাখা হয়, পুলিশের মহিলা কনস্টেবল তাকে আটকে রাখে, তারপর ঘটনাস্থলে পুলিশের গোটা ঘটনাটা পরিকল্পিত, এটাই দাবি করা হচ্ছে। একেবারে পরিকল্পিত চিত্রনাট্য তৈরি হয়েছিল এবং তাপস ঘোষের ছেলে, এই বিশেষ করে যার তথাগত ঘোষ, তার সঙ্গে ইন্ধন দিয়েছিল। বিজেপি নেত্রী কি আগে থাকতে জানলে কি করে ওখানে তাপস ঘোষ বনেটে উঠবে, তারপরে মহিলা কনস্টেবল তার অত সিকিউরিটি, অত নিরাপত্তার মধ্যে দিয়ে ধাক্কা মারতে গিয়ে পুলিশ আধিকারিক, অর্থাৎ জেলা পুলিশের আধিকারিকের গাড়িতে বনেটে উঠে গেল, তারপরে মহিলা কনস্টেবলকে ধাক্কা মেরে ফেলে দিল, পুলিশ কনস্টেবলকে ফেলে দিল, তারপরে রাজ্য বিজেপির সভাপতি ডানার দিয়ে বনেটে শুয়ে দিল, তারপরে একের পর এক ফটো সেশন চলতে শুরু করলো। পুরোটাই পরিকল্পনা এবং চিত্রনাট্য তৈরি হয়েছিল কিন্তু টাকি গেস্ট হাউসে বসে। এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে যে গোটা বিষয়টি পরিকল্পনা মাফিক করা হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আর এবার যে ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি, সিরিয়া পারভিন বিজেপি নেত্রী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সঙ্গে যিনি রয়েছেন তন্ময় ঘোষ, তিনিও কিন্তু এই ঘটনার মধ্যেই রয়েছেন। এরা দুজনেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে গ্রেফতার করা হয়েছে পুলিশ, এদের দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশ কনস্টেবলকে ধাক্কা দেন সিরিয়া পারভিন, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু বাবু, যে মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে, পর্দাফাঁস, সিরিয়া পারভিন তিনি পুলিশ কনস্টেবল, কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে যে মুহূর্তে সুকান্ত মজুমদার শুয়ে পড়েন, গাড়ির বনেটে টাল সামলাতে না পেরে ওঠার পর পড়ে যান, সেই মুহূর্তে পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারেন এবং এদের দুজনকেই, যে বিজেপি কর্মীও সেই সময় ছিলেন, এদের দুজনকেই পুলিশ গ্রেফতার করেছে। এটা গতকাল তো সমস্ত ইলেকট্রনিক মিডিয়ায় পরিষ্কার দেখা গেছে যে মহিলার কথা বলছেন সেই মহিলা পুলিশকে ধাক্কা মারছে এবং তিনি টেনে সুকান্ত মজুমদারকে বনেটের ওপর শুয়ে দিচ্ছে। যে কারণেই তো আমরা বলছি যে এটা একটা অত্যন্ত বড় নাটক। এবং আমি যেটা গতকালও বলেছি, সুকান্ত মজুমদার জানেন এবার লোকসভা নির্বাচনে তার ভরাডুবি অবশ্যম্ভাবী, তারপর হয়তো তিনি অভিনয়ের জগতে নাম লেখাবেন, সেই জন্য তিনি একটু রিহার্সাল দিয়ে নিলেন। আর পুলিশের ওপর বিজেপির অত্যাচার তো এই প্রথম নয়। 2022 সালের 13ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের নামে কিভাবে পুলিশের ওপর অত্যাচার হয়েছে, এসিপি র্যাঙ্কের অফিসারকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে, থানা জ্বালিয়েছে, গাড়ি জ্বালিয়েছে, দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে কিভাবে পুলিশের ওপর অত্যাচার হয়েছে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ পুলিশকে কিভাবে চাকর বাকর, রাস্তার কুকুর, চটি চাটা বলে অপমান করেছে, পুলিশের ওপর অত্যাচার করেছে, গতকাল এবং গত পরশুদিন কিভাবে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশের ওপর ইনভেস্টি করা হয়েছে, এটা তো সবাই দেখেছে। তারা আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করতে চাইছে, প্রশাসন বিশৃঙ্খলা করতে বরদাস্ত করবে না, প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ নেবে এবং যারা আইন হাতে তুলে নিতে চাইবে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর হবে। ধন্যবাদ। কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। অর্থাৎ যে মুহূর্তের ছবি ভাষ্যতে আমরা দেখতে পাচ্ছি, সিরিয়া পারভিন এবং সঙ্গে তন্ময় ঘোষ, এদের দুজনকেই কিন্তু যারা এই ঘটনার সঙ্গে জড়িত, ছবিতে যারা আসছেন এরা দুজনেই কিন্তু অ্যারেস্টেড, পুলিশ গ্রেফতার করেছে এদের দুজনকেই আজকে। একেবারে এবং কলকাতা টিভিতে পর্দাফাঁস, সিরিয়া সহ দুজন গ্রেফতার। গতকালের যে ঘটনা ঘটেছে সেই ছবি আপনাদের সামনে
পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম, যেখানে সুকান্ত মজুমদারকে মাটিতে শোয়ানো হচ্ছে এবং তার আগে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারেন সিরিয়া পারভীন নামে ওই বিজেপি কর্মী। এবং যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, ওই বিজেপি কর্মীর বাড়ি বাগুইহাটিতে, বাগুইহাটির বাসিন্দা তিনি। তবে গোটা ঘটনা যে পরিকল্পনা মাফিক করা হয়েছে তা এই ছবিতেই স্পষ্ট হচ্ছে। পূর্ব পরিকল্পিত এই ঘটনা যে ছবি স্পষ্ট করছে সেই মুহূর্তের ছবি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যখন ওখান থেকে নিয়ে আসা হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিরিয়া পারভীন কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে ধাক্কা দেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সময় হচ্ছে একটা বিরতির, সঙ্গে থাকুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অ্যাপোলো হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন। গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর তিনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েন এবং তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। এবং আজ যেটা জানা যাচ্ছে যে জেপি নাড্ডা তাকে ফোন করেন তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান, হাসপাতাল সূত্রে এমনটাই খবর রয়েছে একেবারে। এবং গতকাল আমরা দেখেছি সুকান্ত মজুমদারের সঙ্গে যে টাকিতে দীর্ঘক্ষণ পুলিশের বচসা ধস্তাধস্তি, এবং সেই জায়গায় সুকান্ত মজুমদার যখন পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন এবং তিনি ধাক্কাধাক্কি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে তিনি যেরকম অনেকটা সুস্থ রয়েছেন, তবে জেপি নাড্ডা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আর বিস্তারিত তথ্য তুলে ধরবেন। দেবাশিস, দেখো, গতকাল যখন তিনি সন্দেশখালী যাবেন বলে যখন নিয়ে করেছে, তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, যে অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে, সেখানে ধস্তাধস্তি হয় এবং সেক্ষেত্রে সে তখন ভিড় এই চাপের মধ্যে সুকান্ত মজুমদার অজ্ঞান হয়ে পড়ে এবং তার পরবর্তীকালে তাকে বসিরহাট হসপিটালে, পরবর্তীকালে কলকাতার একটি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করা হয়। আর তার ঠিক শারীরিক অবস্থা কি আছে না আছে পুঙ্খানুপুঙ্খ সেই ব্যাপারে ফোন করেন আজকে সুকান্ত মজুমদারকে এবং খোঁজ নেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি কেমন আছেন, কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে, কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে, সমস্যাটা তিনি খোঁজ খবর নেয়। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। গতকাল যে ঘটনা ঘটেছে, সন্দেশখালী যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি খোঁজ নিয়েছেন ফোন করে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে। পাশাপাশি রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও সাক্ষাৎ করেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে, হাসপাতালে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন তিনি। একদমই। এবং তিনি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে কলকাতায় ভর্তি রয়েছেন চিকিৎসাধীন সুকান্ত মজুমদার। আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।